মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নিপা রবিশ কেমন আছো? ভালো আছে মিস, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। সাবিনা ক্লাসে জয়েন করতে দেরি করে ফেলো। আচ্ছা, এখন আছে নিপা আর সাবিনা। সাবিনার রোল কত? 6। আচ্ছা, আমরা একটু দেখি হচ্ছে দুজন তো আর দেখে দেন ক্লাস কানহা। আচ্ছা, তো হচ্ছে 11:03 বেজেছে এখন। তো আমি মাত্র 3জনকে দেখতে পাচ্ছি, আমি সহ 4জন। তো আমরা হচ্ছে দেখো, এতদিন হচ্ছে যে অধ্যায়টা পড়ছিলাম, মূলত তোমাদের আমরা পেবেক সময় আর তোমার হচ্ছে আমরা গড় মুনাফার হার এইগুলো আমরা স্কুলেও দেখেছি। তারপরে যেহেতু আমাদের ফিনান্স শেষ, আমরা একই জিনিস একদম পুনরায় আবার স্কুলের মতো করে দেখলাম। তো এখন আজকে আমি এই অধ্যায়ের লাস্ট ক্লাসটা আসলে নিব, কারণ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই যে অধ্যায়টা আমাদের রানিং ছিল, এটা একটা লাস্ট ক্লাস আজকে আমরা নিব। একটা সৃজনশীল প্রশ্ন আজকে আমরা দেখব, যে পরীক্ষায় আমাদের আসলে প্রশ্নগুলা কিভাবে আসতে পারে। ঠিক আছে, সেই প্রশ্নটা আজকে আমরা দেখব। দেখার পরে আমরা পরবর্তী নেক্সট ক্লাসে চলে যাব আর কি, মানে নেক্সট চ্যাপ্টারে। আচ্ছা, তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। আচ্ছা, স্ক্রিনে দেখো, আমি একটা প্রশ্ন শেয়ার করেছি, আমার হাতে লেখা খুব দ্রুত আমি লিখেছি। তো দেখো যে প্রশ্নটা কিরকম, মানে আমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে। এতদিন তো আমরা উদাহরণ দেখেছি এবং অনুশীলনীটা গুলা একই ধরনের চলে আসছে। অনুশীলনী প্রশ্ন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, কারণ অনুশীলনী আসলে নিজেরাই করো, কারণ তোমাদের কাছে গাইড টাইড অনেক কিছু আছে আমি জানি, আর ক্লাসে অলরেডি এগুলো পড়ানো হয়। তো আজকে আমরা একটা ক্রিয়েটিভ প্রশ্ন দিচ্ছি। দেখো, এসিআই লিমিটেডের একটি তথ্য নির্ণয় বিবরণ দেওয়া আছে 4 বছরের অঙ্ক। তো 4 বছরের অঙ্কে হচ্ছে আমরা দেখি যে আর দুজন আছে, একটু অ্যাড করে নিই। আমরা সময় মতো ক্লাসে জয়েন না করলে আসলে লেকচার থামিয়ে পরে হচ্ছে আবার অ্যাড করতে হয়। তো দেখো, বিবরণ আছে এখানে বছর 1, 2, 3, সরি এখানে বছর 4 হবে, মানে 4 বছরের অঙ্ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, মোট মুনাফা বা ক্ষতি দেওয়া আছে। 4 বছরে প্রথম বছরে 50 লক্ষ, দ্বিতীয় বছরে 15 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, তৃতীয় বছরে 25, আর তোমার চতুর্থ বছর হচ্ছে 35। আর অবচয়, এটা আমি প্রশ্ন দিচ্ছি, অবচয় দেওয়া আছে 25 লক্ষ প্রতি বছরই। করের হার প্রতি বছরই 20%। আর বিনিয়োগ যেটা প্রাথমিক বিনিয়োগ, এটা দেওয়া আছে 1 কোটি টাকা। তো দেখো, এখানে আমাদের সৃজনশীল প্রশ্ন ক নাম্বারে করা হয়েছে মূলধন বাজেটিং কি। মূলধন বাজেটিং কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে আমরা বলছি মূলধন বাজেটিং। আমাদের জ্ঞান ইউনিটের মতো এক লাইনের বেশি দরকারই নেই আমাদের।
তো দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ সিদ্ধান্ত সেটাকে আমরা বলছি মূলধন বাজেটিং। তো মূলধন বাজেটিং এটা তোমরা কত পৃষ্ঠা পেয়ে যাচ্ছ সেটা আমি লিখে দিয়েছি 49 পৃষ্ঠায়। আর এরপরে দেখো আছে যে বাট্টার হার কি ব্যাখ্যা করো। এটা তোমাদের 2 নাম্বার গণভাবনার প্রশ্ন, এটা তোমাদের বইয়ের 52 পৃষ্ঠায় আছে। তো বাট্টার হার কি? আসলে কি নগদ প্রবাহগুলোকে আমরা যদি তোমার বর্তমান মূল্যে আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে একটা বাট্টার হার প্রয়োজন হয়। তো সেটাই আসলে বাট্টার হার। তো বাট্টার হার কি এটা ব্যাখ্যা করো। তোমরা ব্যাখ্যাটা পেয়ে যাবা হচ্ছে 52 পৃষ্ঠায়। তোমরা এইটা একটু দেখতে থাকো, আমি জাস্ট 1 মিনিট সময় নেব, ঠিক আছে? প্রশ্নটা তোমরা তুলে ফেলো, একটা কাজ করো, তোমরা এই প্রশ্নটা স্ক্রিনে যে প্রশ্ন আছে সেটা সবাই পড়ো। আচ্ছা দেখো, প্রশ্ন যেটা আমাদের স্ক্রিনে আছে আশা করি তোমরা এটা তুলছো, কারণ এটা আমি একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। তোমরা চট করে এটা একটু তুলে ফেলো অথবা স্ক্রিনশট নিয়ে রাখো। স্ক্রিনশট আসলে আমার একটা ঝামেলা মনে হয়, তার থেকে তোমরা তুলতে পারো। আচ্ছা তাহলে বাট্টার ম্যাম অনেকে ঢুকতে পারতেছে না ক্লাসে। কি হয়েছে? অ্যাকসেপ্ট করতে হবে না। আমি তো সবাইকেই করলাম। আচ্ছা দেখি আর কে আছে এখন। ওয়েটিং রুমে আচ্ছা 2 জন আছে অলরেডি। ঠিক আছে, 2 জন অলরেডি আছে। তো আমাদের আজকে আমি কিন্তু ওদেরকে নিচ্ছি। অনেক সময় কি হয় নেটওয়ার্ক স্লো হলে তখন হচ্ছে অ্যাডমিট করতে একটু টাইম লাগে, ঠিক আছে? এজন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে, যেহেতু অনেকদিন তুমি ক্লাস করছো বুঝেই গিয়েছো যে অনেক সময় আমি ক্লিক করলেও নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে তোমার হচ্ছে অ্যাডমিট হতে টাইম লাগে। তো হচ্ছে যে আমার নেটওয়ার্ক প্রবলেম হলে অটো বের হয়ে যায় ক্লাস বের হয়ে যায়। তো তখন আবার কি করবো, ওই যে লিংকটা দেওয়া আছে ওই লিংকটাতে আবার ক্লিক করে ফেলবা। লিংক দিয়ে ঢোকাটাই মনে হয় সবচাইতে ভালো, তাই না? তোমাদের জন্য আইডি পাসপোর্ট থেকে অনেক ইজি। হ্যাঁ, তো তারপর আমি দুইটাই দিয়ে দিই, যে যার যেভাবে সুবিধা। আচ্ছা তাহলে দেখো, আমি চাচ্ছি যে আজকে ক্লাসে আমি পুরো অঙ্কটা তোমাদেরকে দেখাতে, তা না হলে আমরা যদি অর্ধেক ভেঙে যায় আমাদের সপ্তাহে একটা ক্লাস, তাহলে আমরা বুঝতে পারবো না যে পরীক্ষা কিভাবে সৃজনশীলটা আসছে। আচ্ছা তাহলে আমরা মূলধন বাজেটিং কি বাট্টার হার কি ব্যাখ্যা করো। অলরেডি আমাদের থিওরির অংশ শেষ, তারপর আমি পৃষ্ঠা নাম্বার দিয়ে দিয়েছি, সবাই এটা দেখে নিবা। এখন আমি সরাসরি গ নাম্বারে চলে যাচ্ছি। উপর করছি গড় মুনাফার হার নির্ণয় করো। এই যে একটা প্রকল্প আমরা দেখলাম এসিআই লিমিটেডের, এটা 4 বছরের মোট মুনাফা দেওয়া আছে, অবচয় দেওয়া আছে, কর হার দেওয়া আছে। আমাদেরকে নির্ণয় করতে হবে হচ্ছে গড় মুনাফার হার। তাহলে হচ্ছে আমরা গড় মুনাফার হার দেখো নির্ণয় করতে চলে যাচ্ছি। এখন দেখো কি করেছি, আমরা প্রত্যেকেই জানি যে এই উপরে এরকম একটা হেডিং দিয়ে আমাদের অঙ্ক করতে হয় যে এসিআই লিমিটেডের গড় মুনাফার হার নির্ণয়। এখন দেখো, গড় মুনাফা বের করতে হলে আমাদেরকে লাগবে নিট মুনাফা বা ক্ষতি। আমরা সবাই জেনে গিয়েছি যে গড় মুনাফা বের করতে হলে আমাদের নিট মুনাফা বা ক্ষতি লাগবে। কিন্তু আমাদের প্রশ্ন আছে, এই যে দেখো প্রশ্ন, এখানে কিন্তু আমাদের নিট মুনাফা নাই, এখানে দেওয়া আছে আমাদের মোট মুনাফা। মোট মুনাফা বা ক্ষতি দেওয়া আছে। যেহেতু আমাদের মোট মুনাফা বা ক্ষতি দেওয়া আছে, সেহেতু আমাদেরকে গড় মুনাফার হার বের করার জন্য আমাদেরকে নিট মুনাফা বের করতে হবে। এই জন্য আমরা প্রথমেই চলে যাচ্ছি কি দেখো সলিউশনে, নিট মুনাফা বা ক্ষতি নির্ণয়। আমরা প্রশ্ন দেখে দেখে মোট মুনাফা বা ক্ষতিটা লিখে ফেলবো। মোট মুনাফা প্রথম বছরে তোমার হচ্ছে 50 লক্ষ, দ্বিতীয় বছরে 15 লক্ষ, তৃতীয় বছরে হচ্ছে 25 লক্ষ, আর চতুর্থ বছর হবে দেখো এখানে 35 লক্ষ। এখানে একটা ক্ষতি আছে, দ্বিতীয় বছরে তোমার 15 লক্ষ টাকা ক্ষতি এসেছে, এই জন্য এটা ব্র্যাকেটে রাখা হয়েছে। আমরা প্রত্যেকে জানি ক্ষতি বা নেগেটিভ কিছু যেটা আমরা বাদ দিব সেটা আমরা ব্র্যাকেটে দেখালে আমরা এটা বুঝতে পারি। এখন এখান থেকে আমরা কর বাদ দিব, কর 20% আমাদের প্রশ্নে দেওয়াই আছে। তো আমরা 50 এর উপরে 20% ধরেছি 10 এসেছে। যেহেতু আমাদের দ্বিতীয় বছরে ক্ষতি হয়েছে, ক্ষতির উপরে আমরা করটা ধরি নাই, এই জন্য এই জায়গাটা কি দেখো একদম এই জায়গাটা হচ্ছে আমাদের ফাঁকা, ঠিক আছে? এরপরে দেখো তৃতীয় বছর যেটা, তৃতীয় বছরে হচ্ছে, আচ্ছা আবার চলে গেল দেখাচ্ছি,
তৃতীয় বছরে দেখো আমাদের যেই করটা সেটা আসছে তোমার 5 লক্ষ টাকা, আর চতুর্থ বছর হচ্ছে 7 লক্ষ টাকা। তাহলে এখন আমাদের কাজ কি, আমরা মোট মুনাফা থেকে এই করগুলোকে বাদ দিই। মোট মুনাফা থেকে আমরা করগুলোকে বাদ দিচ্ছি। তাহলে মোট মুনাফা থেকে আমরা যদি কর বাদ দিই, দেখো প্রথম বছর হচ্ছে 50 লক্ষ, তার থেকে আমরা কর বাদ দিলাম 10 লক্ষ, তাহলে আমাদের হয়ে গেল কত, 40 লক্ষ। দ্বিতীয় বছরে আমাদের 15 লক্ষ টাকা নেগেটিভে ছিল, নেগেটিভের উপরে কোনো কর ধার্য আমাদের করতে হবে না, ঠিক আছে। এই কারণে এখানে আমাদের বাদ দেওয়ার কিছুই নাই, এই কারণে আমাদের ফাইনালি ক্ষতি হয়ে গেল কত, 15 লক্ষ। তৃতীয় বছরে আমাদের মোট মুনাফা ছিল 25 লক্ষ, এখান থেকে আমরা কর বাদ দিয়েছি 5 লক্ষ, তাহলে আমাদের হয়ে গেল 20 লক্ষ। চতুর্থ বছরে আমাদের মোট মুনাফা হচ্ছে 35 লক্ষ, এখান থেকে আমরা কর বাদ দিয়েছি 7 লক্ষ, আমাদের নিট মুনাফা বা ক্ষতি হয়ে গেল তোমার 28 লক্ষ। তাহলে দেখো এই যে এই কাজটা আমাদেরকে করতে হবে, কেন, কারণ আমাদেরকে নিট মুনাফা ছাড়া আমরা কোনো গড় মুনাফার হার নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা নিট মুনাফাটা তোমার হচ্ছে করে ফেললাম। এখন দেখি আমরা কি করা লাগবে। আমরা প্রত্যেককে জানি গড় মুনাফার সূত্র কি, দেখো লাস্টে দেখাচ্ছি। গড় মুনাফার সূত্র হচ্ছে গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ ইনটু 100। আমাদেরকে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে গড় নিট মুনাফা আর একটা হচ্ছে গড় বিনিয়োগ। এই দেখো আমরা এই জন্য উপরে এটা বের করে নিয়েছি। প্রথমে আমরা বের করেছি গড় নিট মুনাফা। আমরা কি করব, এই যে আমরা নিট মুনাফা গুলো বের করেছি, 40 লক্ষ মাইনাস 15 লক্ষ প্লাস 20 লক্ষ প্লাস 28 লক্ষ, এইগুলোকে আমরা যোগ করব, যোগ করে মেয়াদ দিয়ে ভাগ করবো। এটা 4 বছরের অঙ্ক, 1 2 3 4, এই জন্য আমাদের 4 দিয়ে ভাগ হয়েছে। যদি 5 বছর হতো তাহলে 5 দিয়ে ভাগ হতো। এগুলোকে আমরা যোগ করব, এটা মাইনাস অটোমেটিকলি ক্যালকুলেটর মাইনাস হয়ে যাবে, বুঝতেই পারছো। তো করার পরে আমাদের ভাগ করার পরে আমাদের গড় নিট মুনাফা আসলো 18.25 লক্ষ টাকা। এটা হলো আমাদের সূত্রের উপরের অংশটা। এরপরে আসি আমরা সূত্রের নিচের অংশ। এটা আমরা সবাই সূত্রটা জানি, প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাংশের মূল্য ভাগ 2। এই অঙ্কে আমরা প্রশ্নে দেখছি প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 কোটি টাকা, ঠিক আছে। একই কথা আবার বলবো, যেহেতু আমরা অঙ্কটা লক্ষ্যে করছি, এই কারণে 1 কোটির থেকে আমরা 5টা শূন্য বাদ দিয়ে 2টা শূন্য রেখেছি, কারণ লক্ষ্য লিখতে আমাদের 5টা শূন্য লাগে। আমরা সব জায়গায় 5টা করে শূন্য বাদ দিয়েছি, এজন্য আমাদের 1 কোটিকে আমরা কত লিখেছি, 100 প্লাস 0। 0 কেন, কারণ এই অঙ্কে আমাদের কোনো ভগ্নাংশের মূল্য নেই। ভাগ 2, 2 দিয়ে আমরা ভাগ করব, তাহলে 100 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল 50 লক্ষ। তাহলে আমরা সূত্রে দুইটা জিনিসই পেয়ে গিয়েছি, একটা হচ্ছে গড় নিট মুনাফা পেয়ে গেলাম, আর একটা পেয়ে গেলাম হচ্ছে তোমার গড় বিনিয়োগ। এখন আমরা সূত্রে এটা জাস্ট বসিয়ে দেব, 18.25 ভাগ 50 করে আমরা পার্সেন্টেজ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে 36.50%, ঠিক আছে। ঠিক এইভাবে হচ্ছে আমরা তোমার পরীক্ষায় গড় মুনাফা বের করব, ঠিক আছে। তো আমরা প্রত্যেককেই জানি, তারপরে বারবার আমাদের এগুলো রিভাইজ করছি, রিপিট করছি। তো গড় মুনাফা, এই অঙ্কে আমাদের মোট মুনাফা আছে, এই জন্য আমরা মোট মুনাফা দিয়ে শুরু করেছি। যে অঙ্কে আমাদের বিক্রয় দিয়ে থাকবে প্রশ্ন, সেই অঙ্কে আমরা বিক্রয় থেকেই শুরু করব, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি যে আমাদের ফিনিশিংটা কিভাবে করব। ফিনিশিংটা হচ্ছে আমরা এইভাবে সুন্দর করে লিখবো যে এসএ লিমিটেডের গড় মুনাফার হার 36.50 বা 5%, ঠিক আছে। তো আমরা অঙ্কে অবশ্যই অঙ্কটাকে কমপ্লিট করব। আমরা যদি এই লাইনটা না লিখি তাহলে কিন্তু আমাদের গ নাম্বারটা ইনকমপ্লিট রয়ে গেল। তো যে সমস্ত তোমার খাতা যখন বোর্ডে যাবে, যখন তুমি এ প্লাস পেতে চাইবা, এ প্লাস পাওয়া কিন্তু মেরা কঠিন, ঠিক আছে। পাস করা খুবই সোজা, এ গ্রেড পাওয়া পর্যন্ত খুব সোজা, এ বি এ পাওয়া কোনো ব্যাপারই না, ফিনান্সে এ পাওয়া। কিন্তু মেয়েরা এ প্লাস পেতে হলে তোমার খাতাকে হতে হবে নির্ভুল এবং প্রেজেন্টেশন হতে হবে ভালো। মানে তুমি যদি আগে আমি যেটুকু রেখেছি অঙ্কটা ওইভাবে রেখে দাও, অনেক টিচার তোমাকে 3-এর মধ্যে 2 দিয়ে দিবে, তুমি তো নিশ্চয়ই এই লাইনটা লেখো নাই। আবার অনেক টিচার 3-এ 3 দিবে, এখন কোন টিচারের কাছে তোমার খাতা যাবে তুমি তো জানো না। এই কারণে তোমার খাতা লেখা হতে হবে এরকম যাতে পৃথিবীর যেই টিচারের কাছে তোমার খাতা যায় তোমার মার্কসটা না কাটতে পারে, কারণ বোর্ডের খাতা তুমি দেখতে পাচ্ছ না।
স্কুলে আমরা 1 নাম্বার কম দিলে বা তোমার কাছে যদি মনে হয় যে মিস এখানে আমার নাম্বারটা কম হয়েছে, তোমরা এসে আমাদের কাছে খাতাটা নিয়ে বলতে পারো মিস আমার তো এখানে কম, কিন্তু বোর্ডে তো সেটা পারবে না। এই কারণে বোর্ডে তোমার খাতা যেতে হবে সম্পূর্ণ নির্ভুল। এই জন্য আমরা এই ছোট ছোট লাইনগুলো আমরা লিখে ফেলবো। আচ্ছা, তো আমাদের গ নাম্বারের আমাদের আসলে প্রশ্নটা শেষ, মানে আমাদের প্রয়োগের প্রশ্নটা। এখন দেখি আমাদের উচ্চতর দক্ষতায় কি বলেছে, আমরা তো প্রশ্নটা পড়ে দেখি। প্রকল্পটি থেকে টাকা ফিরে আসতে কত সময় লাগবে তা পেব্যাক পদ্ধতি ব্যবহার করে দেখাও। তোমাদেরকে বলেছে যে এই একই অঙ্কের মধ্যে তুমি পেব্যাক সময় বের করে দেখো যে এই প্রকল্প থেকে কত সময়ের মধ্যে তোমার প্রাথমিক বিনিয়োগের টাকাটা ফেরত আসবে। তার মানে একটা অঙ্কে আমরা গড় মুনাফার হার দেখতে পাচ্ছি এবং একই অঙ্কে আমরা পেব্যাক সময় দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা ঘ নাম্বারে চলে যাচ্ছি, যেখানে হচ্ছে আমাদেরকে দেখাতে হবে পেব্যাক সময় পদ্ধতি। দেখো পেব্যাক সময় পদ্ধতি, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে পেব্যাক সময় করার জন্য আমাদেরকে নগদ আন্তঃপ্রবাহ লাগবে। পেব্যাক সময় করার জন্য আমাদের লাগবে হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে, তো এই যে আমাদের নগদ আন্তঃপ্রবাহটা লাগবে, এটা তোমাদের প্রশ্নে দেওয়া নাই। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? আমাদের প্রশ্নে দেওয়া আছে মোট মুনাফা। তো মোট মুনাফার সাথে আমরা গড়টাকে বাদ দিয়েছি, তখন আমাদের হয়ে গিয়েছে নিট মুনাফা। এটা তো আমরা গতে অলরেডি আমরা নিট মুনাফাটা করে ফেলেছি। এই কারণে ঘতে এসে আমাদের আর নতুন করে নিট মুনাফা বের করার দরকার নাই। আমরা শুধু লিখে দিব গ থেকে প্রাপ্ত বা গ থেকে আনিত, এই শব্দটা লিখে আমরা নিট মুনাফাটা লিখব। নিট মুনাফা আমরা কোনটা লিখছি? নিট মুনাফা হচ্ছে যেটা আমরা একটু আগে যে বের করলাম। দেখো একটু আগে যে দাগাদাগি করবা না, ঠিক আছে? তোমরা হচ্ছে অনেকে কি করো, এই অপশনটা আসলে সবার কাছেই আছে। এই যে আমি তোমাকে মার্ক করে দেখাচ্ছি, তো তোমরা যদি আবার নিজেরা এটাকে মানে কন্ট্রোল করো, তাহলে তোমরা হচ্ছে বুঝতে পারবা না যে মিস কোনটা মানে দিচ্ছে। আচ্ছা, তো দেখো এখন যেটা আমি দেখাতে চাচ্ছিলাম যে এই নিট মুনাফাটা আমরা কোথা থেকে পেলাম। এই নিট মুনাফাটা আসলে আমরা পেয়েছি এইখানে, আমরা বের করেছি গ নাম্বারে নিচে বের করেছি নিট মুনাফা। তো সেটাই আমরা ঘ নাম্বারে নিয়ে বসিয়ে দিচ্ছি। এজন্য আমি লিখেছি নিট মুনাফা গ থেকে প্রাপ্ত। নিট মুনাফা গ থেকে প্রাপ্ত আমরা লিখেছি 40 লক্ষ প্রথম বছর, দ্বিতীয় বছর -15 লক্ষ, তৃতীয় বছর 20 লক্ষ এবং চতুর্থ বছর 28 লক্ষ। এই পুরো লাইনটি আমরা গ নাম্বার থেকে এনেছি। এর সাথে অবচয়টা আমাদের প্রশ্নেই দেওয়া আছে। এই অঙ্কে একটা বিষয় হচ্ছে আমাদের অবচয়টা বের করেই দেওয়া আছে। এই অঙ্কে আমাদের অবচয় বের করে দেওয়াই আছে, যেহেতু অবচয় করতে হচ্ছে না। অবচয় 25 লক্ষ দেওয়া আছে, আমি সব বছরেই তোমার 25 লক্ষ টাকা লিখে ফেলবো। তাহলে আমি যদি 40 থেকে 25 এখানে যোগ হয়, এই জিনিসটা অনেক মেয়েরা ভুল করে, সব কিন্তু বাদ হয়। শুধুমাত্র আন্তঃপ্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে অবচয়টা কি হয় বলতো? যোগ হয়। তাহলে নিট মুনাফার সাথে অবচয়টা আমরা যোগ করছি। 40 এর সাথে 25 লক্ষ যোগ করলে 65 লক্ষ। যেহেতু উপরেরটা মাইনাস, সেহেতু নিচেরটা থেকে এটা কি হয়ে যাচ্ছে? যোগটাও তোমার কি হয়ে যাচ্ছে? মাইনাসই হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে 10 লক্ষ। 20 আর 25 যোগ করলে 45 লক্ষ আর 28, আর তোমার হচ্ছে 25 যোগ করলে 53 লক্ষ। এই আমরা পেয়ে গেলাম নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে, তো নগদ আন্তঃপ্রবাহ আমরা কিভাবে বের করলাম? গ নাম্বারে আমাদের যে নিট মুনাফাটা ছিল সেটার সাথে প্রশ্নে আমাদের অবচয় দেওয়া ছিল, সেই দুইটা যোগ করে আমরা পেয়ে গিয়েছি নগদ আন্তঃপ্রবাহ। আচ্ছা, নগদ আন্তঃপ্রবাহ দিয়েই আমাদের কাজ হবে না, এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে একটা ক্রমযোজিত নগদ প্রবাহ বের করতে হবে। তো আমরা কি করব? 4 বছরের অঙ্ক আমরা প্রথমে বছর লিখে 1 2 3 4 লিখবো। নগদ আন্তঃপ্রবাহ লিখে আমরা এই ছক থেকে রাখবো 65 10 45 53, এই উপরের ছক থেকে আমরা নগদ আন্তঃপ্রবাহ গুলো লিখে ফেললাম। মূলত আমাদের এই নগদ আন্তঃপ্রবাহটা প্রয়োজন হবে বিধায় আমরা উপরের নগদ আন্তঃপ্রবাহ বের করেছি। এখন আমরা ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ করব। প্রথম বছরে 65 আমরা 65 বসিয়ে দিলাম। দ্বিতীয় বছরে এই 65-র সাথে দেখো এই 65টার সাথে আমাদের যোগ হচ্ছে
45, এই যে 65 এটার সাথে সরি 65 সাথে যোগ হচ্ছে 10, 65 যোগ 10, 65 যোগ 10 করে আমাদের কি হলো, 65 যোগ 10 করে আমাদের হলো 75। ঠিক আছে, এই যে 65 আর প্রতি বছরে আমাদের এইভাবে হবে, 65 যোগ 10 75, আবার আমরা এই 75 এর সাথে যোগ করব এই 45। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, 75 এর সাথে আবার যোগ করছি 45, তো 75 আর 45 যোগ করলে আবার আমাদের হয়ে যাবে হচ্ছে তোমার 120। ঠিক আছে, এই 120 এর সাথে হচ্ছে আমরা আবার 53 কে যোগ করব, তাহলে হয়ে গেল আমাদের 173। মানে ক্রমযোজিত মানে হচ্ছে আগেরটার সাথে পরেরটা যোগ, আগেরটার সাথে পরেরটা যোগ। তো যোগ করার পরে আমরা ক্রমযোজিত নগদ প্রবাহগুলো পেয়ে ফেললাম। তো পেয়ে ফেলার পরে এখন যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদেরকে, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের হচ্ছে যে একটা তোমার সূত্র আছে টেবিলের সময় নির্ণয়, আমি তোমাদের আগেই ক্লাসে দিয়েছিলাম, a প্লাস NCO মাইনাস C ডিভাইডেড বাই D। ঠিক আছে, সূত্রটা আমরা প্রত্যেকেই জানি। সূত্রটা কি, দেখো সূত্রটা হচ্ছে এইটা, a প্লাস NCO মাইনাস C ডিভাইডেড বাই D, এই হচ্ছে আমাদের সূত্র। তো ছকটা কমপ্লিট করার পরে পরীক্ষার খাতায় আমরা নিচে এরকম সূত্রটা লিখে ফেলবো। তো সূত্র লেখার পরে আমাদেরকে আসলে জানতে হবে কোনটা কি। আমরা সবাই জেনে নিই এ কি, এ দিয়ে যেন আমরা কি বুঝিয়েছিলাম, পূর্ণ বছর। তারপরে NCO মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, সি মানে হচ্ছে পূর্ণ বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ, আর ডি মানে হচ্ছে পূর্ণ বছরের পরের বছরের নগদ প্রবাহ। এখন আমি ছক থেকে এটা তোমাদের সবাইকে আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি বুঝাবো তোমাদের পূর্ণ বছরটা। আমরা পূর্ণ বছর বের করতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে আমাদের প্রাথমিক বিনিয়োগ কত। দেখো আমি ছোট্ট করে গোল্লা দিয়ে লিখেছি 100, এটা কিন্তু তোমার পরীক্ষায় লিখবা না, এটা তোমাদেরকে আমি বোঝানোর জন্য লিখেছি। আমরা দেখেছি যে আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা আমরা কি হিসেবে নিয়েছি, 100 হিসেবে নিয়েছি, 5টা শূন্য বাদ দিয়ে। তাহলে আমরা দেখবো যে আমাদের প্রাথমিক বিনিয়োগের টাকাটা এই ক্রমযোজিত নগদ প্রবাহ কোনটার সাথে মিলে যায় বা কোনটার কাছাকাছি। দেখো আমরা দেখলাম যে 65 থেকে 100 অনেক বড়, তাহলে হলো না। 75 থেকে 100 অনেক বড়, তাও হলো না। হ্যাঁ, 120 কোটি, মানে এই 120 কোটির মধ্যে আসলে কি আছে বলতো, 100 কোটিটা আমি পাবো খুঁজে। আবার 173 কোটি অনেক বড় হয়ে যায়, তাহলে আমরা কি করব, যেটা দেখবো যে আমার প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি ঠিক সেই ক্রমযোজিত নগদ প্রবাহটাকে আমরা চুজ করব। আমি আবার বলছি, যেই নগদ প্রবাহটাকে আমরা দেখবো যে আমাদের প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি সেই নগদ প্রবাহটাকে আমরা চুজ করব। আর একটা বিষয় মেয়েরা, এখানে ছোটটা আমরা কখনো নিতে পারবো না, আমরা ছোট নগদ প্রবাহ কখনো নিতে পারবো না, হয় আমাদের 100 হতে হবে, তা না হলে 100 থেকে বড় হতে হবে। কারণ হচ্ছে আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহের মধ্যে আমাদের প্রাথমিক বিনিয়োগের টাকাটা থাকা লাগবে। ক্রমযোজিত নগদ প্রবাহের মধ্যে আমাদের প্রাথমিক বিনিয়োগের টাকাটা তখনই থাকবে যখন আমার প্রাথমিক বিনিয়োগ থেকে আমার ক্রমযোজিত নগদ প্রবাহটা বড় হবে। এই কারণে আমরা ছোটগুলো আমরা কখনোই নিব না, মানে 100 থেকে ছোটগুলো কখনোই নিব না। এখন আমাদের এখানে যদি 105 থাকবে অবশ্যই আমরা 105 নিতাম, কিন্তু আমাদের 65 75 পর চলে আসছে 120, এই কারণে 120টাকেই আমরা চুজ করব। চুজ করে যেই বছরের মধ্যে প্রাথমিক বিনিয়োগটা আছে সেই বছরটা দেখো তৃতীয় বছর, এই তৃতীয় বছরের আগের বছরকে আমরা বলছি এ বছর, তৃতীয় বছরের আগের বছরটাকে আমরা বলছি এ, আর তৃতীয় বছরের আগের বছর কি 2, এজন্য আমাদের পূর্ণ বছর হয়ে গেল 2। আর NCO মানে হচ্ছে আমার প্রাথমিক বিনিয়োগ 100 কোটি। আর 75, দেখো 75 আমি একটু সি কেন লিখেছি, সি কেন লিখলাম, কারণ সি দিয়ে আমরা বুঝাচ্ছি পূর্ণ বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ। পূর্ণ বছর কত, 2, 2 বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ হচ্ছে 75, এখানে লিখছি সি। আর ডি মানে হচ্ছে পূর্ণ বছরের পরের বছরের নগদ প্রবাহ, তাহলে পূর্ণ বছরের পরের বছর কোনটা, সি, এটা নগদ প্রবাহ কত, 45। সি দিয়ে আমরা বুঝাচ্ছি ক্রমযোজিত, আর ডি দিয়ে আমরা বুঝাচ্ছি শুধুমাত্র নগদ প্রবাহটা। তাহলে এই যে এই কথাগুলো আমি তোমাদের আগেই যখন সূত্র দিয়েছি প্রত্যেকেই জানো যে আমরা সূত্র যখন করেছি উদাহরণ করেছি এগুলো আমি দিয়ে দিয়েছি, তারপর আমি এটা বুঝিয়ে দিলাম। এখন দেখো আমরা এই জিনিসগুলো এখানে লিখব।
এই যে এ মানে আমি কি পূর্ণ বছর সেটা আমরা দেখেছি, আর হচ্ছে বি মানে হচ্ছে তোমার হচ্ছে বি মানে হচ্ছে তোমার সরি এনসিও মানে হচ্ছে তোমার প্রাথমিক বিনিয়োগ, সেটাও আমি লিখলাম 100 কোটি। আর সি মানে হচ্ছে তোমার পূর্ণ বছরের ক্রমযুক্ত নগদ প্রবাহ, সেটা 75 লিখলাম। আর ডি হচ্ছে পূর্ণ বছরের পরের বছরের নগদ প্রবাহ, সেটা লিখেছি আমি 45, ঠিক আছে। তো এখন দেখো এটা করার পরে 2 তে 2 100 থেকে 75 বাদ দিলে থাকে 25 আর নিচে হচ্ছে 45। তো ক্যালকুলেশন করার পরে আমরা পেয়ে গেলাম 2.56 বছর। এখন দেখো এই হলো আমাদের পেব্যাক সময়টা আমরা বের করে ফেলছি, কিন্তু আমাদের যেহেতু উচ্চতর দক্ষতার প্রশ্ন সেহেতু আমাদের জাস্ট প্রশ্ন থেকে একটা লাইন লিখলে আমাদের অঙ্কটা কমপ্লিট হবে। কি লিখবো আমরা? সুতরাং এসিআই লিমিটেডের প্রকল্প থেকে বিনিয়োগকৃত টাকা ফেরত আসতে 2.56 বছর সময় লাগবে। ঠিক আছে, দেখো এই হলো আমাদের পুরো অঙ্কটা। তো আমি এখন আজকে একবারে বুঝিয়ে ফেললাম। এখন হচ্ছে তোমরা আমাকে প্রশ্ন করবা অঙ্কটা নিয়ে, যে মিস এখানে বুঝতে পারি নাই বা কিভাবে করব। আচ্ছা এখন দেখি ক্লাসে কয়জন আছো? মাত্র 10 জন। হ্যাঁ, এখন আমাকে প্রশ্ন করো যে কোথায় সমস্যা বা কোথায় বুঝতে পারছো না, কারণ আমি একবারই বুঝালাম, যেহেতু এটা একটা ক্রিয়েটিভ প্রশ্ন এজন্য আমি একবারে বুঝালাম। হ্যাঁ, আমাকে একটু প্রশ্ন করো যে সবাই কি শুনতে পাচ্ছ আমাকে যারা আছো? জি মিস। আচ্ছা, তো এটা কি তোমরা বুঝতে পেরেছো? তোমরা কি বাসায় অঙ্ক করো? কে কে বাসায় মানে হাতে কলমে অঙ্ক করো? এর অঙ্ক কিন্তু মোবাইল স্ক্রিন বা তোমার কম্পিউটার স্ক্রিনে দেখে পৃথিবীর কেউ অঙ্ক শিখতে পারবে না, অঙ্ক হচ্ছে হাতে করতে হবে। এখন না আমরা বাধ্য হয়ে তোমাদেরকে এইভাবে পড়াচ্ছি, এভাবে আসলে থিওরি পড়ানো যায়, অঙ্ক আসলে এভাবে পড়ানো সো টাফ। তো তারপরেও চেষ্টা করছি। তো তোমরা যদি বাসায় এগুলো হাতে না করো তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবা না যে তোমার কোথায় সমস্যা হচ্ছে। তো এখন বলো তো এই অঙ্কটা বুঝতে কারো কোথাও সমস্যা আছে কিনা? ধরো এই ধরনের প্রশ্নে তোমাদের পরীক্ষা আসার মতো প্রশ্ন, এই টাইপেরই প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা দেখি সাবরিনা রোল 6, তুমি কি এটা বুঝতে পেরেছো অঙ্কটা? জি মিস। আচ্ছা সাবরিনা বুঝতে পেরেছে, আজকে প্রথম জয়েন করেছে নিপা। নিপা তুমি কি বুঝতে পেরেছো অঙ্কটা? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আরেকজনকে জিজ্ঞেস করি, রোল 26 তাসলিমা আক্তার, বুঝতে পেরেছো? তাসলিমা আক্তার রোল জি মিস, বুঝতে পেরেছি ম্যাডাম। তাসনিম আক্তার, তাসনিম। সরি তাসনিম, হ্যাঁ। আচ্ছা তাহলে হচ্ছে তোমাদের কাজ কি হবে বলো তো? এই যে প্রশ্নটা, এটা প্রশ্নটা অলরেডি তোমরা রেখেছো, হয় কেউ লিখে রেখেছো, লিখে রাখা সবচাইতে বেটার। তোমরা কাগজ খাতা আর কলম নিয়ে ক্লাসে বসবা, এটা আমি তোমাদের শুরু থেকেই বলছি, স্পেশালি যখন অঙ্ক করানো হচ্ছে। তোমরা যদি এইটুকু লিখে ফেলো বা যেইটুকু লিখতে পারো, এটা তো আমরা পরে ইউটিউবে আপলোড দিচ্ছি, তো তোমরা নিজেরা যদি প্র্যাকটিস না করো দেন হচ্ছে তোমরা অঙ্ক কখনো শিখতে পারবে না। থিওরির ব্যাপারে আমি এটা বলবো না, কিন্তু অঙ্ক নিজে প্র্যাকটিস না করলে কখনোই শিখতে পারবা না। আচ্ছা তাহলে যেহেতু তোমরা এটা বুঝে গিয়েছো, আমি 3 জনকে জিজ্ঞেস করেছি, অন্য কেউ সমস্যার কথা বলছো না, তাহলে বুঝলাম যে তোমরা এই অধ্যায়ের প্রশ্ন প্যাটার্ন বা এই অধ্যায় সম্পর্কে বুঝতে পেরেছো। এখন একটু আমরা লাস্টের দিকে তোমাদের বইয়ে চলে যাচ্ছি। অনুশীলনী যে ব্যাপারটা আছে সেটা একটু আমরা আলোচনা করব, কারণ অনুশীলনীটা আমাদের করা হয়নি এর আগে, আমরা বইয়েরই তোমাদের এই উদাহরণগুলো করেছিলাম, খেয়াল করে দেখো। তো আজকে একটা সৃজনশীল প্রশ্ন আমরা দেখালাম, এখন একটু অনুশীলনীটা আলোচনা করি, আমাদের আর 10 মিনিট সময় আছে, দেখি কতটুকু পারি। এখন দেখো আমি তোমাদেরকে এটা জিজ্ঞেস করবো, তোমরা আমাকে বলবা। বহু নির্বাচনী প্রশ্ন বলেছে, নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া? আচ্ছা এটার উত্তর কি হবে? মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং। আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে মূলধন বাজেটিং, এটা খুব সহজ হয়ে যায় তাই না উত্তরটা দেওয়া? তো এটা আমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে আমরা বুঝবো না, যে পরীক্ষাতে আমাদের এইভাবে থাকবে না যে এই অধ্যায় এখানে, তো আমাদের মনে রাখবে বিনিয়োগের মূল্যায়ন প্রক্রিয়া হচ্ছে কি? মূলধন বাজেটিং। তারপরে বলেছে
পেবেক সময় নির্ণয়ের সূত্র কোনটি? কোনটা পেবেক সময় নির্ণয়ের সূত্র? খ। আচ্ছা, একজন বলেছে উত্তর খ। তো এটা কি খ হবে উত্তরটা? আরেকজনের কাছ থেকে শুনতে চাচ্ছি। আচ্ছা, খ কেন হবে একটু বলো তো। বিনিয়োগ বলেছে বার্ষিক বিনিয়োগ আর বার্ষিক নগদ প্রবাহ। নগদ প্রবাহ। এটা কি পেবেক সময় নির্ণয়ের সূত্র? সবাই শিওর? হ্যাঁ, এটা আমাদের পেবেক সময় নির্ণয়ের সূত্র। কারণ আমাদের পেবেক সময় নির্ণয়ের দুইটা পদ্ধতি ছিল, তাই না মেয়েরা? দুইটা পদ্ধতির মধ্যে এইটা একটা পদ্ধতি নির্ণয়ের সূত্র। পরীক্ষার সময় এটা আরেকটু চেঞ্জ করে আসতে পারে। আমি চেঞ্জটাকে আমি বলে দিচ্ছি। উপরে থাকতে পারে প্রাথমিক বিনিয়োগ, নিচে থাকতে পারে বার্ষিক সমান নগদ প্রবাহ। শব্দটা খেয়াল করেছেন? আমি দুইটা শব্দ নতুন লাগিয়েছি, প্রাথমিক বিনিয়োগ আর নিচে বার্ষিক সমান নগদ প্রবাহ। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমাদের এইভাবেও আসতে পারে। পেবেক সময় নির্ণয়ের দুইটা পদ্ধতির মধ্যে এটা হচ্ছে প্রথম পদ্ধতিটার সূত্র। এখন 3 নম্বর প্রশ্নে আমরা আসি। নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কি বলা হয়? কে বলবা? তাজবিন বলো তো, এটা 3 নম্বরের উত্তর। নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কি বলে? মানে হচ্ছে আমরা নগদ আন্তঃপ্রবাহ থেকে যদি নিট মুনাফা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? ম্যাম আমি বলবো। আমি কে দেখি? তানহা। তানহা। কেন তাজিন পাচ্ছ না? তাজিন না পারলে তো বলবা যে মিস পাচ্ছি না, কোনো রেসপন্স করো না, বুঝেও নি যে তুমি শুনতে পাচ্ছ নাকি। বা তোমরা যদি ফ্রিকোয়েন্ট আমাদের সাথে কথা না বলো তখন পরীক্ষা হয়ে গেলে কিন্তু আবার তুমি আনমুখী মুড করে রেখেছো, এই জন্য হচ্ছে শুনতে পাচ্ছ না মনে হয়। আচ্ছা তাহলে ঠিক আছে, তানহা বলো উত্তর কি হবে? মোট অবচয়। আচ্ছা, মোট অবচয়, ভেরি গুড। এটার উত্তর হবে মোট অবচয়। একটু আগে আমরা যে অঙ্কটা করলাম সেটার মধ্যেই কিন্তু উত্তরটা আছে। খেয়াল করে দেখো, আমরা নিট মুনাফার সাথে অবচয়টাকে যোগ করেছিলাম, তাই না? নিট মুনাফার সাথে অবচয় যোগ করলেই কিন্তু আমরা পেয়েছি নগদ আন্তঃপ্রবাহ। এটা ঠিক উল্টাটা। যদি আমরা আন্তঃপ্রবাহ থেকে নিট মুনাফাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? অবচয়। তার মানে এটার উত্তর হচ্ছে আমাদের অবচয়। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি। মূলধন বাজেটিং এর পদ্ধতিসমূহ নিচের কোনটির জন্য গুরুত্বপূর্ণ? এই যে মূলধন বাজেটিং এ আমরা দুইটা পদ্ধতি দেখেছি, তাই না? গড় মুনাফা আর পেবেক সময়, এটা কোন কিসের জন্য আমাদের বেশি গুরুত্বপূর্ণ বলো তো? উত্তরটা কে বলবা? খুব সহজ এটা। দেখি কে কে আছো লাইনে। ইমা বলো তো, রোল 8 4 নাম্বার প্রশ্নের উত্তর বলো। মূলধন বাজেটিং পদ্ধতি সমূহ নিচের কোনটির জন্য গুরুত্বপূর্ণ? ইমা কোনো রেসপন্স করছে না। তোমরা কি কথা বলার সময় তোমার হচ্ছে আনমিউট করে নিতে হবে, এটা তো মনে হয় এতদিনে সবাই বুঝে গিয়েছো। আর না পারলে তো বলবা যে মিস পাচ্ছি না, তাও কিছু বলো না। ইমা তুমি তো এখন বলতে পারবা, বলো তো 4 নম্বরের উত্তর কি? আচ্ছা, ও কোনো রেসপন্সই করছে না, কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এটা কি কেউ বলতে পারবা 4 নম্বরের উত্তর? মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহ নিচের কোনটির জন্য গুরুত্বপূর্ণ? কেন আমরা মূলধন বাজেটিংটা করব? আমরা গুরুত্ব কিন্তু করেছি ক্লাসের শুরুতে, আমরা গুরুত্বগুলো করেছি, অনেক থিওরি করেছি, ক্লাসটা আমরা অনেক দিন যাবত করছি এই চ্যাপ্টার। ম্যাডাম বিনিয়োগের লাভজনকতা নির্ণয় হবে आंसर? না, এটার উত্তর হবে প্রকল্প নির্বাচন। ঠিক আছে, দেখো আমরা যে পদ্ধতিগুলো দেখেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই যে দুইটা প্রকল্প আছে বা একটা প্রকল্প আছে, এটা থেকে আমরা কোনটা নিব, যেটা গড় মুনাফা বেশি সেটাই আমরা নিব। আমরা লাভ ক্ষতিটা দিচ্ছি না। বা পেবেক সময়ের মাধ্যমে আমরা দেখছি যে কোন প্রকল্পটা পেবেক সময় কম সেটাই আমরা গ্রহণ করছি। দুইটা পদ্ধতি ইউজ করেই আমরা প্রকল্প নির্বাচন করছি, যে 4-5টা বা দুইটা প্রকল্পের মধ্যে যে প্রকল্পটা ভালো সেটা আমরা কি করছি? নির্বাচন করছি। ঠিক আছে, এর উত্তর হবে প্রকল্প নির্বাচন। এখন দেখো 5 নম্বর প্রশ্নটা। ডক্টর
এই যে কে দাগাদাগি করছো, তাসমিম আক্তার, স্ক্রিনে কোনো দাগাদাগি করবা না, ঠিক আছে? ডক্টর শামীমা নিজস্ব অর্থায়নে একটি হাসপাতাল স্থাপন ও পরিচালনা করেন। মূলধন বাজেটিং এর সাহায্যে তিনি নিজের কোন সিদ্ধান্তটি নেবেন? দেখো, উনি একটা হাসপাতালে স্থাপন ও পরিচালনা করেন, উনি মূলধন বাজেটিং এর সাহায্যে কোন জিনিসটার সিদ্ধান্ত নেবেন? উনি কি ওষুধ ক্রয় করবেন, নাকি ওষুধের মূল্য নির্ধারণ করবেন, নাকি এক্স-রে মেশিন ক্রয় করবেন, নাকি হাসপাতাল ভবনের রং পরিবর্তন করবেন? বলতো কি কোন সিদ্ধান্ত নেবে মূলধন বাজেটিং এর জন্য? মিস এক্স-রে মেশিন ক্রয় করবে। এক্স-রে মেশিন ক্রয় করবে। খুব সুন্দর উত্তর। কেন? কারণ এক্স-রে মেশিনটা আমরা জানি যে সবাই যেটা দীর্ঘমেয়াদী সম্পদ, এবং আমরা হচ্ছে অনেক সময়ের জন্য নেই, সহজেই চেঞ্জ করেন, এবং যেটার মূল্য অনেক বেশি। এই ধরনের জিনিসগুলোই আসলে মূলধন বাজেটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য হচ্ছে উনি কি করবে, এক্স-রে মেশিনটা ক্রয় করবে। আচ্ছা, এখন আমরা আরো দুটো প্রশ্ন আছে, যদি চলে যাই, আমাদের ক্লাস আর বিশেষ সময় নেই, আমরা আশা করছি এটা শেষ করতে পারবো। সীমান্ত কোম্পানির প্রধান নির্বাহী মিসেস ঝর্ণা একটি নতুন প্রকল্পে বিনিয়োগ লাভজনকতা কেটে গিয়েছে আমি তোমাদের নির্ণয় করার পর 4 বছরের মুনাফার সাথে অবচয় যোগ না করেই মুনাফাকে 4 দিয়ে ভাগ করেন এবং বিনিয়োগকে 2 দ্বারা ভাগ করেন। মিসেস ঝর্ণা অনুসৃত পদ্ধতি কোনটি? বলতো, এখানে একটা সূত্রের কথা বলা হয়েছে, কোন পদ্ধতি ইউজ করে মিসেস ঝর্ণা তোমার তার কোম্পানির নতুন প্রকল্পের লাভজনকতা নির্ণয় করেছে? এটা উত্তর হবে গড় মুনাফার হার। এক্স্যাক্টলি, গড় মুনাফার হার। শুধু একজনই উত্তর দিচ্ছে। দেখো, সূত্রটা আমরা যে সূত্রটা একটু আগে অঙ্কে দেখে আসলাম, সেই সূত্রটাকেই ভেঙে লিখেছে। অবচয় যোগ না করে, তার মানে কি নিট মুনাফার সাথে কি আমরা অবচয় যোগ করব? অবশ্যই না। অবচয় যোগ করলে তো আমরা পেব্যাক সময় বের করব, কিন্তু অবচয় যোগ যেহেতু করে নাই, তাহলে এটা হচ্ছে গড় মুনাফা। প্লাস দেখো, বিনিয়োগকে 2 দিয়ে ভাগ করেছে। আমরা কিন্তু সবাই জানি যে বিনিয়োগকে 2 দিয়ে ভাগ করার সূত্রটা শুধুমাত্র গড় মুনাফার মধ্যেই আছে। দেখো মেয়েরা, সূত্রটা আমাদের কত ইম্পর্টেন্ট, এই জন্য আমি তোমাদের সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে বলেছি। যারা সূত্র না করবা তারা এই ধরনের প্রশ্ন দিতে পারবা না। তাহলে উত্তর হবে ক, গড় মুনাফার হার। এরপর দেখো বলেছে যে উদ্দীপকে নির্দেশিত পদ্ধতি সীমাবদ্ধতা হলো, মানে গড় মুনাফা হার পদ্ধতি সীমাবদ্ধতা। ঠিক আছে, এখানে তোমার কয়েকটা অপশন দিয়েছে। অপশনে 1 এবং 2 এখানে হচ্ছে তোমার অর্থের সময় মূল্য উপস্থিত। 2 নাম্বার দিয়েছে সকল নগদ প্রবাহের সমান মূল্য। আর দেখো 3 নাম্বারটি তোমরা দেখি। 3 নাম্বার হচ্ছে মুনাফা ও বিনিয়োগকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ। আচ্ছা, তোমাদের কি মনে হয়? হবে এক্স্যাক্টলি, ক হবে। ঠিক আছে, এটার উত্তর হবে ক, কারণ সীমাবদ্ধতা হচ্ছে তোমার গড় মুনাফার হার পদ্ধতিতে তোমার অর্থসময়ের মূল্য বিবেচনা করে না, এটা একটা বড় সীমাবদ্ধতা। প্লাস হচ্ছে সকল নগদ প্রবাহের মূল্য সমান ধরা হয়। ঠিক আছে, কারণ এখানে নগদ প্রবাহকেই বিবেচনা করে না, এখানে বিবেচনা করা হচ্ছে নিট মুনাফাকে। আর বিনিয়োগ ও মুনাফাকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ, এটা কোনো মানে উত্তরের মধ্যেই করে না। উত্তর হবে ক, 1 ও 2। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো। আর সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে বা হচ্ছে তোমার জ্ঞানমূলকের প্রশ্ন, সেগুলোকে আমরা দেখি। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত কি? প্রত্যেককে জানি মূলধন বাজেটিং। আবার পরের প্রশ্নটাই আবার বলেছি মূলধন বাজেটিং কি, তাহলে উত্তর হয়ে যাবে কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। 3 নাম্বার প্রশ্ন নগদ আন্তঃপ্রবাহ কি? প্রতিষ্ঠানে বিক্রয়ের মাধ্যমে যে নগদটা আসে সেটাই নগদ আন্তঃপ্রবাহ। আর নগদ বহিঃপ্রবাহ কি? ক্রয়ের মাধ্যমে বা প্রতিষ্ঠান থেকে যে টাকাটা চলে যাচ্ছে নগদ, সেটাকে আমরা বলছি নগদ বহিঃপ্রবাহ। গড় মুনাফার হার পদ্ধতি কি? একটু আগে আলোচনা হয়েছে, যে পদ্ধতিতে তোমার এই যেটা এমসিকিউ এর মধ্যে দেখলা যে বিভিন্ন প্রতিষ্ঠানে তোমার গড় মুনাফাটা বের করে এবং সেই অনুযায়ী প্রকল্প নির্বাচন বা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই গড় মুনাফার হার পদ্ধতি। পেব্যাক সময় পদ্ধতি কি? যে পদ্ধতির মাধ্যমে তোমার প্রাথমিক বিনিয়োগের টাকা কত সময় ফিরে আসবে সেটা নির্ণয় করা হয়, সেটা হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি। তো আমাদের সময় আর আজকে নেই, প্রায় শেষ।
তো আজকে তোমাদের বাসায় হোমওয়ার্ক হচ্ছে এই যে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে, তোমরা 2 নাম্বার সৃজনশীলটা করবা। 2 নাম্বার সৃজনশীল প্রশ্নটা সবার হোমওয়ার্ক। সবাই খেয়াল করো, 2 নাম্বার সৃজনশীল প্রশ্নটা হোমওয়ার্ক। আমি আগামী ক্লাস